নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর মজার গল্প পাতালে বছর পাঁচেক। আজ গল্প পাঠে গোরা এবং মেজো আমার চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। নোটে গাছতলার গল্পে এখন মেম্বারশিপ বা সাবস্ক্রিপশনস নেওয়া যাচ্ছে। নিচের জয়েন বাটনটিতে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর গল্প পাতালে বছর পাঁচেক। তখনই বারণ করেছিলাম গোরাকে সঙ্গে নিতে। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কোনো বড় কাজে যাওয়া আমি পছন্দ করিনি। আর ওই অপয়া বইখানা প্রেমেন মিত্তিরের পাতালে 5 বছর। যখনই ওটা ওর বগলে দেখেছি তখনই জানি যে বেশ গলে পড়তে হবে। বেরিয়েছি সমুদ্র যাত্রায়, পাতাল যাত্রায় তো নয়। সুতরাং কি দরকার ছিল ওই বইটা সঙ্গে নেবার? আর যদি নিতেই হয় তবে আমার বাড়ি থেকে পালিয়ে কি দোষ করলো? যত সব বিদঘুটে কাণ্ড ওই ছেলেটার। মনে মনে আমি চটেই গেলাম। শেষে কিন্তু ভড়কাতে হলো। জাহাজে উঠেই যখন বইয়ের কারণ ও ব্যক্ত করলো, আমাকে রেলিংয়ের এক পাশে ডেকে এনে চোখ বড় করে চাপা গলায় বললে, মেজো মামাকে বলবেন না কিন্তু, খুব ভালো হয় যদি জাহাজটা ডুবে যায়। আমি বললাম, কি কি ভালোটা হয়? কেন, শটান পাতালে চলে যাওয়া যায় এবং সেখানে এই বলেই গোরা উৎসাহের সহিত বইখানার পাতা উল্টাতে শুরু করে। গোড়া থেকেই আমি ওকে বোঝাবার চেষ্টা করলাম, দেখো, নিতান্তই অকস্মাৎ প্রচন্ড সাইক্লোন কিংবা ওই বরফের পাহাড়ে ধাক্কা যদি না লাগে তাহলে সেরকম সুযোগ পাওয়াই যাবে কিনা সন্দেহ। আর সেই দুরাশা পোষণ করেই যদি তুমি ওই বইখানা এনে থাকো তবে তো সে খুবই ভুল করেছো। কারণ আজকালকার নিরাপদ সমুদ্রযাত্রায় পাতাল ভ্রমণের কাহিনীকে কাজে লাগানো ভারী কঠিন। আমার কথায় সে দমে গেল, গুম হয়ে থেকে অবশেষে বললে, তাহলে তাহলে কি কোনো আশাই নেই একেবারে? দেখছি না তো। নিষ্পৃহ কণ্ঠে আমি জবাব দিই, তাছাড়া তুমি ব্যতীত জাহাজের এতগুলি প্রাণীর মধ্যে কারোর ভুলে পাতালে যাওয়ার শখ আছে বলেও আমার মনে হয় না। হ্যাঁ, বলেন কি? গোরা যেন আকাশ থেকে পড়ল। তা কখনো হয়? আপনিও কি যেতে চান না পাতালে? আমি প্রবল বেগে ঘাড় নাড়লাম। পাতাল দূরে থাক, হাসপাতালেও না। কেউ কি মরতে যায়ও সব জায়গায়? আপনি মিথ্যে কথা বলছেন। পাতালে যাবার ইচ্ছা আবার হয় না মানুষের? আরে হ্যাঁ গো, আমার হয় না। আমাকে জানো না তুমি। আমি জানালাম, আমার পাতালে যাবার ইচ্ছা হয় না, মোটর চাপা পড়বার ইচ্ছা হয় না, রেলে কাটা যাওয়ারও ইচ্ছা করে না। আমি যেন কি রকম। আমি সঙ্গে থাকবো, ভয় কি আপনার? ও আমাকে উৎসাহ দেয়। মেজো আমাকে দেখে আসি, আপনি ততক্ষণ পড়ুন বইখানা। বইটা হাতে নিয়ে ভাবলাম, এটাকে এখনই আমাদের আগেই পাতালে পাঠিয়ে দিলে কেমন হয়? সিঙ্গাপুরে যাচ্ছি, সিঙ্গা ফুঁকতে তো আর যাচ্ছি নে। আকাশ পাতালের বৃত্তান্ত আমার কি কাজে লাগবে? তারপর কিছুক্ষণ ইতস্তত করে বইটা পড়তে শুরু করি শেষের দিক থেকে। গোড়ার দিক থেকে পড়বো না বলেই শেষের দিকটাই ধরি আগে। শেষ পৃষ্ঠা থেকে আরম্ভ করে 134 পাতা পর্যন্ত এগিয়েছি কিংবা পিছিয়েছি, এমন সময়ে কর্ণবিদারী এক আওয়াজ এলো। সেই মুহূর্তেই আমার হাত থেকে খসে পড়ল বইটা এবং আমি খসে পড়লাম চেয়ার থেকে। অত বড় জাহাজটা থর থর করে কাঁপতে লাগলো। উঠবো কিংবা অমনি করেই পড়ে থাকবো, অর্থাৎ উঠবার আদেও আবশ্যক হবে কিনা ইত্যাদি চিন্তা করছি। এমন সময় গোবরার মেজো মামা হন্তদন্ত হয়ে ছুটে আসেন। এই যে, বেঁচে আছো? বেঁচেই আছো তাহলে? হার্ট ফেল করনি এখনো? আমার তো পিলে ফাটার উপক্রম, বাবারে বাবা। জানান গোরার মামা। তা ব্যাপার কি? কি হয়েছে? ইঞ্জিন বাস্ট করলো নাকি? আরেকখানা জাহাজে ঠোকাঠুকি। হ্যাঁ, কি সর্বনাশ! হ্যাঁ, মনে হচ্ছে চোরা কোনো জাহাজ, চোরাই মালের জাহাজ। ধাক্কা মেরেই ছুটেছে। ওই দেখো না। ওই অবস্থাতেই ঘাড় উঁচু করে তাকালাম।
আরেকখানা জাহাজের মতোই দেখতে সুদূর দিকচক্রবালের দিকে নক্ষত্র বেগে পালাচ্ছে। আমাদের শ্রীমান ততক্ষণে কাঁপুনি থামিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন। এই দুধারেই এন্তার ফাঁকা, 200 জাহাজ যাবার মতন চওড়া পথ, তবু যে এরা কি করে মুখোমুখি আসে আর মারামারি করে আমি তো ভেবেই পাই না। আমি বিরক্তি প্রকাশ করি। আচ্ছা, এই উপকূল থেকে আমরা এখন কত দূরে? মেজো মামার প্রশ্ন। 150 কি 200 মাইল হবে বোধহয়। আমি বলি, 6-7 ঘন্টা তো চলছে আমাদের জাহাজখানা। এই এই রে, ওই দেখুন। বলতে বলতে ঢং ঢং করে অ্যালার্ম বেল বাজতে শুরু করলো এবং শ্রীমদ গৌরাঙ্গদেব লাফাতে লাফাতে আবির্ভূত হলেন। মেজো মামা, দেখবে এসো কি মজা। আপনিও আসুন শিবরাম বাবু, জাহাজের খোলে হু হু করে জল ঢুকছে, কি চমৎকার। তার হাততালি আর থামে না। অকুস্থলে উপস্থিত হয়ে দেখি ক্যাপ্টেন সেখানে দাঁড়িয়ে খালাসিরা পাম্পের সাহায্যে জল নিকাশ করছে। চারিদিকেই দারুণ ত্রাস আর ত্রস্ততা। যাত্রীরা ভীত বিবর্ণ মুখে খালাসিদের কাজ দেখছে। সমস্ত জনপ্রাণীর মধ্যে আমাদের গোরাই কেবল আনন্দে আত্মহারা। পাতালে যাবার পথ পরিষ্কার হচ্ছে কিনা ওর, কাজেই ওর ফুর্তি। কেন অনর্থক পাম্প করে মরছে আমাকেই প্রশ্ন করে গোরা। জাহাজটা ডুবে গেলেই তো ভালো হয়। হ্যাঁ, ওই ভালোটা যাতে সহজে না হয় তারই চেষ্টা করছে, বুঝতে পারছো না? কলিযুগে কেউ কি কারো ভালো চায়? যা বলেছেন ভারী অন্যায়। কিন্তু এক মুহূর্তের জন্যে থামে সে। আচ্ছা, ডাঙ্গা এখান থেকে কত দূর? তা 2-3 মাইল হবে বোধ হয়। মোটে? মা, তাহলে তো সাঁতরেই চলে যেতে পারবো। সে যেন একটু হতাশ হয়। কোন দিকে বলুন তো ডাঙ্গাটা? সোজা নিচের দিকে। ও তাই বলুন। আপনি যা ভয় পাই দিয়েছিলেন। না না, ভয় কিসের? আমি জোর করে হাসি। পাতালে যেতে হবে এবং পুরো 5 বছর থাকতে হবে সেখানে। তার আগে চলছে না, কি বলুন? তাই তো। আমার মতের অপেক্ষা করে গোরা। সমুদ্রটা তলিয়ে দেখতে সে অস্থির। পাতাল যেরকম জায়গা, সেখানে পুরো 5 মিনিটও থাকা যাবে কিনা এই রকম একটা সংশয় আমার বহুদিন থেকেই ছিল। পাতাল কাহিনীর 134 পাতা পর্যন্ত পড়েও সে সন্দেহ আমার টলেনি। কিন্তু আমার অবিশ্বাস ব্যক্ত করে ওকে আর ক্ষুণ্ণ করতে চাই না। হঠাৎ গোরা সচকিত হয়ে ওঠে। বইটা? সেই বইখানা? আমি বলি, ওই ডেকেই পড়ে রয়েছে বোধহয়। ডেকেই ফেলে এসেছেন? কি সর্বনাশ! কত কাজে লাগবে এখন ওই বইটা। কেউ যদি নিয়ে নেয়, সরিয়ে ফেলে। আমি যাই বলে গোরা বইয়ের খোঁজে দৌড়য়। কি রকম বুঝছো গতিকটা? মেজো মামা এগিয়ে আসেন। স্বয়ং জাহাজ তার কথার জবাব দেয়। তার একটা ধার ক্রমশ কাত হতে থাকে। ডেকের সেই ধারটা পাহাড়ের গায়ের মতো ঢালু হয়ে নেমে যায়। সে ধার দিয়ে জলাঞ্জলি যাওয়া খুবই সহজ বলে মনে হয়। বসে বসে সুরুত করে নেমে গেলেই হলো। অ্যালার্ম বেল আরো জোরে জোরে বাজতে থাকে। ক্যাপ্টেন লাইফ বোটগুলোকে নামাবার হুকুম দেন। জাহাজ পরিত্যাগের জন্য যাত্রীদের প্রস্তুত হতে বলেন। লাইফ বোট নামানোর জন্য তেমন হাঙ্গামা পোহাতে হলো না। জাহাজ তো কাত হয়েই ছিল। সেই ধার দিয়ে দড়ি বেঁধে ওগুলো ছেড়ে দিতেই শটাং জলে গিয়ে দাঁড়ালো। আরোহীরাও লাইফ বোটের অনুসরণে প্রস্তুত হলেন। সাবধানতা এই জন্য যে একটু পা ফসকালেই একেবারে লাইফ আর লাইফ বোটের বাইরে, সমুদ্র গর্ভেই শটান। গোরার মেজো মামা এবং আমি, আমাদেরও বিশেষ দেরি ছিল না। যেমন ছিলাম তেমনই বোটে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এমন দুঃসময়ে লাগেজ, হোলডল বা সুটকেসের ভাবনা কে ভাবে? সন্দেশের বাক্সের কথাই কি কেউ মনে রাখে? কেই বা সঙ্গে নিতে চায় সেসব? কিন্তু গোরা গেল কোথায় সেই সংকট মুহূর্তে? গেলি কোথায়? দেখেছেন? আমি গলা ফাটাই এবং মেজো মামা আকাশ ফাটান। গোরার কিন্তু কোনো সাড়া শব্দই পাওয়া যায় না। গোরা! কে জানে, হয়তো কেবিনে বসেই বই পড়ছে। এই কি পড়বার সময়? পড়াশোনা করবার সময় কি এই? এই গোরা! মেজো মামা খাপ্পা হয়ে ওঠেন। ওর কি সময় অসময় জ্ঞান আছে? যা ওর পড়ার ঝোঁক। আমি বলি, ওরে গোরা রে, আসুন আসুন দেখি। 2
দুজনে আমরা কেবিনের দিকে দৌড়ই। কোথায় গেলি রে? না, কেবিনে তো নেই। গোরা, তখন এদিকে ওদিকে দিকবিদিকে ছোটাছুটি শুরু করি, কিন্তু কোথায় গোরা? ওই দেখো বোট ছেড়ে দিচ্ছে রে। সব মাটি করলে এই গোরা। অবশেষে আমাদের জন্য সবুর না করে শেষ বোটখানাও ছেড়ে দেয়। সবগুলি বোটকেই দিকচক্রান্তে একে একে অন্তর্হিত হতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেজো মামা বসে পড়েন। আমি পড়ি শুয়ে। উফ! সেই পরিত্যক্ত জাহাজের প্রান্ত সীমায় তখন কেবলই আমরা দুজন। গোরা নাকি লাইফ বোট, কার বিরহ আমাদের বেশি কাতর করে বলা তখন শক্ত। খট করে হঠাৎ একটা শব্দ হতেই চমকে উঠি, দেখি শ্রীমান গৌরাঙ্গ হাসতে হাসতে অবতীর্ণ হচ্ছেন। সমুন্নত ডেকের চূড়ায় গিয়ে তিনি উঠেছিলেন। এই তো, এই কোথায় ছিলি রে এতক্ষণ? গোরাকে দেখতে পাওয়া মাত্র সেখানে বসেই মেজো মামা যেন কামান দাগেন। কতক্ষণে বোটগুলো ছাড়ে দেখছিলাম, সবগুলো চলে যাবার পর তবে আমি নেমেছি। কৃতার্থ করেছ, মনে মনে আমি কই। মেজো মামার দিক থেকে সহানুভূতির আশা কম দেখে ছেলেটা আমার গা ঘেঁষে দাঁড়ায়, কানে কানে বলে, পাতালে যাবার এমন সুযোগ কি ছাড়তে আছে মশাই? আপনিই বলুন না। আমি চুপ করে থাকি। কি আর বলবো, আশঙ্কা হয় এখন কথা বলতে গেলেই হয়তো তা কান্নার মতো শোনাবে, আর নিশ্চিত মৃত্যুর সম্মুখে কান্নাকাটি করে লাভ। ঘাবড়াবেন না, ওর চাপা গলার সান্ত্বনা পাই। ফিরে এসে আপনিও প্রেমেন বাবুর মতো অমনি একখানা বইয়ের মতো বই লিখতে পারবেন। হ্যাঁ, আমি শুধু বলি, হ্যাঁ, ফিরে আসতে পারি যদি। মুখ ফুটে আর বেশি বলতে পারি না, মুখের ফুটো বুঝে আসছিল আমার। ক্রমশ বিকেল হয়ে আসে। অনেকক্ষণ বসে থেকে অবশেষে আমরা উঠি। খাওয়া দাওয়া এবং শোয়ার ব্যবস্থা করতে হবে তো। যতক্ষণ অথবা যতদিন এই জাহাজের এমনি ভেসে থাকার মতিগতি থাকবে আর এই পাশ দিয়ে যেতে যেতে অন্য কোনো জাহাজ আমাদের দেখতে পেয়ে তুলে না নেবে, ততক্ষণ বা ততদিন টিকে থাকার একটা বন্দোবস্ত করতে হবে বই কি। আফসোস করে আর ফল কি এখন? জাহাজকে ধন্যবাদ দিতে হয়, তিনি সেই রূপই কাত হয়ে রইলেন, বেশি আর তলাবার চেষ্টা করলেন না। আমরা তিনজনে এবার এধারে ওধারে আর কেবিনে কেবিনে পরিভ্রমণ শুরু করলাম। না, খাবার দাবার অপর্যাপ্তই রয়েছে। 5 বছর না হোক 5 সপ্তাহ টেকার মতো নিশ্চয়ই। দেখেছ, বিস্কুট, রুটি, মাখন, চকলেট, জ্যাম, ঠান্ডা মাংস। উফ! গোরার পুলক আর ধরে না, তার কলেবর আমাদের একেবারে খেপিয়ে তুলল প্রায়। খাওয়া দাওয়া সেরে একটা প্রথম শ্রেণীর কেবিনে শয়নের আয়োজন করা গেল। ডেকের টিকিট কেটে প্রথম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাওয়া কতখানি সুবিধার, নরম গদির আরামের মধ্যে গদগদ হয়ে গোরা আমাদের তাই বোঝাতে চায়। কি নরম দেখেছ? এই বাদর, চুপ কর। কিন্তু তার সূত্রপাতেই এক ধমকে মেজো মামা থামিয়ে দেন ওকে। পরের দিন ভোরে ঘুম ভাঙলে সবাই আমরা চমৎকৃত হলাম। এ কি, কেবিনের দরজা কেবিন ছাড়িয়ে এত উঁচুতে গেল কি করে? রাতারাতি জাহাজটা কি আরেক ডিগবাজি খেলো নাকি? বাইরে বেরিয়ে যে কারণ খুঁজবো তারও জো নেই, কেননা দরজা গেছে কড়িকাঠের জায়গায়, আর আমরা যে কোথায় আছি ঠিক বুঝতে পারছি না। গোরা কিন্তু আমাদের কাজের ছেলে, কোত্থেকে একটা দড়ি বাগিয়ে এনে হুঁক লাগিয়ে ফাঁসের মতো করে দরজার দিকে ছুঁড়ে দিলে। কয়েকবার ছুঁড়তেই আটকালো ফাঁসটা। তারপর তাই ধরে সে অবলীলাক্রমে ওপরে উঠে গেল। ফাঁসটাকে দরজার সঙ্গে ভালো করে বেঁধে দড়িটা নামিয়ে দিল সে আমাদের উঠবার জন্য। যে দড়িপথ গোরার পক্ষে মিনিট খানিকের পরিশ্রম, তাই বেয়ে উঠতে দুজনেই আমরা নাস্তা নাবুদ হয়ে গেলাম। এই 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 এই
অনেকক্ষণে অনেক উঠে পড়ে বিস্তর ধস্তাধস্তি করে এর ওর ঘাড়ে পড়ে পরম্পরায় বহুত কায়দা কসরতে ঘরমাক্ত কলেবরে অবশেষে আমরা উপরে উঠে এলাম। বাবারে, এসে দেখি জাহাজ এবার অন্য ধারে কাত হয়েছেন, অন্যদিকে হেলেছেন। তাই আমাদের প্রতি এই অবহেলা। সেই জন্যই কেবিনের মেঝে পরিণত হয়েছে দেওয়ালে, আর দেওয়াল হয়ে দাঁড়িয়েছে ছাদ। জাহাজের মেজাজে। জাহাজের এই রকম দোলায় অতঃপর কি করা যায় তাই হলো আমাদের ভাবনা। তাহলে ব্রেকফাস্ট করা যাক। এই রে, মেজো মামা বাজের মতন ফাটবেন এইবার, মুখ না ধুয়েই প্রাতরাশের সম্মুখে। এ প্রস্তাবে না আর রক্ষে নেই। কিন্তু আমার আশঙ্কা ভুল। মেজো মামার দিক থেকে কোনোই প্রতিবাদ এলো না। কাল থেকে গোরার প্রত্যেক কথাতেই তিনি চটছিলেন, কিন্তু এ কথায় তাঁর সর্বান্তকরণ সায় দেখা গেল। প্রাতরাশ সেরে সবচেয়ে উঁচু এবং ওরই মধ্যে আরামপ্রদ একটা স্থান বেছে নিয়ে সেখানে আমরা তিনজন প্রাণী গিয়ে বসলাম। এই গোরা, আয় আয় বস। বসে বসে সারা দিন জাহাজটার আচার ব্যবহার লক্ষ্য করি। প্রত্যেক ঘন্টায় একটু একটু করে জলের তলায় তিনি সমাধিস্থ হচ্ছেন। এইভাবে চললে তার আপাদমস্তক তলানোর ক ঘন্টা বা কদিনের মামলা মনে মনে হিসাব করি। হ্যাঁ, হয়েছে হয়েছে। মেজো মামা হঠাৎ চিৎকার করে ওঠেন। যখন আমরা জাহাজে উঠলাম, মনে নেই তোমার? ওই জাহাজের খোলে যত রাজ্যের লোহা লক্কর বোঝাই করা ছিল, মনে নেই? হ্যাঁ আছে, তা কি হয়েছে তার? আহা, লক্করগুলো তো ভেঙেছে। এখন ওই লোহার ভারেই জাহাজ ডুবছে। ওই খোলের ভেতর থেকে লোহাগুলো তুলে এনে যদি জলে ফেলে দেওয়া যায়, তাহলে তাহলে হয়তো জাহাজটাকে আর একটু ভাসিয়ে রাখা যায়। তা বটে। আমি ঘাড় নাড়ি, কিন্তু কে আনবে সেই লোহা এবং কি করেই বা আনবে? আনবো 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 আমি আমি গোরা উৎসাহিত হয়ে ওঠে। তার কেবলমাত্র আদেশের অপেক্ষা। এই তুই থাম। মেজো মামা প্রচন্ড এক ধমক লাগান। আর লক্করদের সবাই কি গেছে? আপাতত একে জলে ফেলে দিলেও তো জাহাজটা একটু হালকা হতে পারে বোধহয়। দেবো ফেলে? আমি বললাম। থামো তুমি। মেজো মামা গরম হলেন আরো। তোমরা দুজনে মিলে আমাকে পাগল করে তুলবে দেখছি। তার চেয়ে এক কাজ করা যাক। আমি গম্ভীরভাবে বলি, জাহাজের কেবিনগুলো ওয়াটার টাইট বলে শুনেছি। বড় দেখে একটার মধ্যে ঢুকে ভালো করে দরজা এঁটে আজকের রাতটা তো কাটানো যাক, তারপর কালকের কথা কালকে। কাল যদি ফের বেঁচে থাকি তখন। তো চলুন তবে। এই গোরা, এদিকে আয়। হ্যাঁ মামা, যাই। তাই করা গেল। স্টোর রুম থেকে প্রচুর খাবার এনে সবচেয়ে বড় একটা কেবিনের মধ্যে আমরা আশ্রয় নিলাম। গোরা কতকগুলো টর্চ বাতি নিয়ে এসেছিল। তাদের আর আমাদের একসঙ্গে জ্বালাতে শুরু করলো। মেজো মামা বললেন, টর্চের সাহায্যে টর্চার করার নামই হচ্ছে জ্বালানো। এর চেয়ে জ্বালাতনের আর কি আছে? আর ঠিক এই ঘুমাবার সময়টাতেই। এই, আচ্ছা। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু রাত যেন আর কাটে না। যতক্ষণ সম্ভব এবং যতদূর সাধ্য প্রাণপণে আমরা ঘুমিয়েছি। কিন্তু ঘুমোনোর তো একটা সীমা আছে। গোরা সেই সীমানায় এসে পৌঁছেই ঘোষণা করে, এইবার ব্রেকফাস্ট করা যাক। হ্যাঁ, এই রাত থাকতেই শুয়ে শুয়েই আমি চমকে উঠি। কি রাক্ষসে ছেলে রে বাবা! এই, তোর কি ভোর হতেও আর তর সইছে না রে? খিদে পেয়েছে যে। গোরা বলে, ভোর না হলে বুঝি খিদে পেতে নেই? খিদে কি আর আমারও পাইনি, কিন্তু তা বলে কি রাত থাকতেই ব্রেকফাস্ট? এরকম বেআক্কেলে কথা কেউ শুনেছে কখনো কারো বাপের জন্মে? আহা, ছেলে মানুষ, খিদে পেয়েছে খাক না। এখানে তো ভদ্রলোক কেউ নেই, কে শুনছে? এই গোরা ভাই, এনো বিস্কুটের টিনটা গোরার দিকে আগিয়ে দি। বারে, আমি বুঝি বাদ? ছেলে মানুষ বলে কি ও মাথা কিনেছে নাকি? ছেলে মানুষ না হলে খিদে পেতে নেই ক? মেজো মামা আমার দিকে হাত বাড়ান। মেজো মামাকেও একটা টিন দিতে হয় এবং নিজেও আমি একটা টিন শেষ করি।
তারপর আবার ঘুম। তারপর আবার অনেকক্ষণ কাটে, আবার ঘুম ভাঙে, আবার খাওয়ার পালা। এইভাবে বারবার 3 বার ব্রেকফাস্টের দাবি মিটিয়েও সকালের মুখ দেখা যায় না। 12টা বিস্কুটের টিন ফুরোয়, কিন্তু 12 ঘন্টার রাত আর ফুরোতে চায় না। তখন বিচলিত হতে হয় সত্যি। গোরা, জ্বাল তো টর্চটা একবার, কি ব্যাপার দেখা যাক। টর্চের আলো ফেলে কেবিনের পোর্টহোলের ভেতর দিয়ে যা দেখি, তাতে চোখ কপালে উঠে যায়। জল, জল, কেবল সমুদ্রের কালো জল, তাছাড়া আর কিছুই চোখে পড়ে না। সর্বনাশ হয়েছে। মেজো মামা কন খুব সংক্ষেপেই। হ্যাঁ, আমরা জলের তলায়, মানে ডুবে গেছি। আমাদের জাহাজ ডুবে গেছে কখন। কিন্তু এ কথা মুখ ফুটে না বললেও চলতো, কেননা এ তথ্য আর অস্পষ্ট ছিল না যে আমাদের আর আশেপাশের কেবিনগুলো সব ওয়াটার টাইট বলেই আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত। পোর্টহোলের কাঁচের সারসিটা পুরু, এত পুরু যে তা ভেঙে জল ঢুকতে পারবে না, তাই রক্ষা। এবার কিন্তু মারা গেলাম আমরা। কান্নার উপক্রম হয় মেজো মামার। অনেকটা নিচেই তলিয়েছি মনে হয়, মানে এত নিচে যে সূর্যের রশ্মিও এখানে এসে পৌঁছয় না। দিন কি রাত বোঝবার জো নেই। কতক্ষণ আছি তাই বা কে জানে। মেজো মামার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। ব্রেকফাস্টের সংখ্যা ধরে হিসেব করলে মনে হয় 1 রাত কেটে গিয়ে গোটা দিনটা কাটিয়ে এখন আমরা আরেক রাতে এসে পৌঁছেছি। তবে আর কি হবে। মেজো মামার হতাশার স্বর শুনে দুঃখ হলো। তারপরে নিজেই তিনি নিজের প্রশ্নের উত্তর দিলেন। দাও আমার রুটি মাখনের বাক্সটা, সাবার করা যাক তাহলে। মুখ থেকে কথা খসতে না খসতেই গোরা আজ্ঞা পালন করে। এসব দিকে ওর খুব তৎপরতা। এইভাবে আর কতদিন এখানে কাটাতে হবে কে জানে, হয়তো বা সারা জীবনই। পাউরুটির পেছনে মুখের কথা অস্পষ্ট হয়ে আসে মেজো মামার। না খেয়ে তো আর বাঁচা যায় না, অতএব খাওয়াই যাক, কি আর করা যাবে। তারপর থেকে উদরকেই আমরা ঘড়ির কাজে লাগাই। আবার খিদে পেলেই বুঝি আরও 6 ঘন্টা কাটলো। এই করেই দিন রাত্রি হিসেব রাখা হয়। এসব বিষয়ে গোরার পেট সবচেয়ে নিখুঁত, একেবারে কাঁটায় কাঁটায় চলে, ঘন্টায় ঘন্টায় সাড়া দেয়। এইভাবে কয়েকটা ব্রেকফাস্ট কেটে যাবার পর মনে হলো কেবিনের অন্ধকার যেন অনেকটা ফিকে হয়ে এসেছে। হ্যাঁ, এই যে বেশ আলো আসছে পোর্টহোল দিয়ে। কি ব্যাপার? ব্যগ্র হয়ে ছোটেন মেজো মামা পোর্টহোলের দিকে। আকাশ তো দেখা যাচ্ছে না, চারিদিকেই যে জল। তার করুণ ধ্বনি আমাদের কানে বাজে। না, এখনো জলের তলাতেই আছি বটে, তবে কিছুটা উপরে উঠেছি। সূর্যরশ্মি প্রবেশের আওতার মধ্যে এসেছি। আমার মনে হয় ইতিমধ্যে উপরের মাস্তুল টাস্তুল সব খসে গিয়ে ভার কমে যাওয়ায় খানিকটা হালকা হয়ে নিমজ্জিত জাহাজটা কিছু উপরে উঠতে পেরেছে। যাক, একটু আলো তো পাওয়া গেল, এই লাভ। থাক না জল চারদিকে, আমাদের কেবিনের মধ্যে তো আর নেই, এই বা কি কম বাঁচোয়া। সান্ত্বনার স্বরে এই বলে মেজো মামার কথার আমি জবাব দিই। আমার কিন্তু এমনি জলের তলায় থাকতেই ভালো লাগে। কিরকম মাথার উপরে, তলায়, চারিধারেই অথই জল, যত দূর চাও খালি সমুদ্র আর সমুদ্র। গোরা এতক্ষণে একটা কথা কয়, বাড়ির চেয়ে এখানে এখন ঢের ভালো। বাড়ির চেয়ে ভালো? হ্যাঁ, বাড়ির চেয়ে ভালো বই কি। মেজো মামা নতুন বিস্কুটের টিন খুলতে খুলতে বলেন, জলে ডুবে বসে আছি, জলাঞ্জলি হয়ে গেছে আমাদের, ভালো না। জলে ডুবে কি রকম? গোরা প্রতিবাদ করে। আচ্ছা, জলে ডুবে গেলেও আমরা কত নিচে আছি শিবরাম বাবু? এই 20, 30, 40 ফিট কি আরো বেশি হবে কে জানে। আমি জানাই, ডুবন্ত লোকের কাছে 30 ফিট জলের তলাও চা, আর 1000 ফিটও তাই, সবই সমান, কোনোটাই ভালো নয়। কিন্তু মেজো মামা, আমাদের কেবিনের মধ্যে তো 1 ফোঁটা জল ঢুকতে পারছে না, তাহলে ডুবলামই বা কি করে? আবার গোরার জিজ্ঞাসা হয়।
জলে যদি না পড়ি, না যদি হাবুডুবু খাই, আমরা মরবো কেন? হ্যাঁ শিবরাম বাবু, বলুন না। বলেই সে আমার দিকে প্রশ্নবাণ ছাড়ে। জলে ডুবে গেলে কি বাঁচে মানুষ? আমরা যদি ডুবেছি তাহলে বেঁচে আসি কি করে? আহা, জল ঢুকছে না যেমন হাওয়াও তো ঢুকতে পারছে না তেমনি। আমি ওকে বোঝাবার প্রয়াস পাই। আর আমার মনে হয় মানুষে জলে ডুবে যে মারা যায়, সে জলের প্রভাবে নয়, হাওয়ার অভাবেই। এই কারণেই গায়ে জলের আঁচড়টি না লাগিয়ে আমরা শনপাপড়ির মতো শুকনো থেকেও সমুদ্র গর্ভে ডুবে মারা যেতে পারি। আজই হোক কিংবা কালই হোক, সঞ্চিত হাওয়ার অক্সিজেন নিঃশেষ হয়ে গেলেই, অক্সিজেন বঞ্চিত হলেই। কি ওকে ওখানে? ওকে গুরুতর বৈজ্ঞানিক গবেষণার মাঝখানেই গোরা সশব্দে লাফিয়ে ওঠে। আমাদের সবার দৃষ্টি পোর্ট হোলের দিকে আকৃষ্ট হয়। সার্সির ওধারে বদন ব্যাদান করে এ আবার কোন প্রাণীর বাবা? অজানা কোন জানোয়ার সমুদ্রের তলায় এমন বিচ্ছিরি বিটকেল বিদঘুটে চেহারা ভয় দেখাচ্ছে এসে আমাদের। এই গোরা, এই শার্ক। মেজো মামা পর্যবেক্ষণ করে কন, এরই নাম শার্ক। হ্যাঁ, বইয়ে পড়েছি বটে। এই সেই শার্ক। ও মা! গোরার উৎসাহের সীমা থাকে না। পোর্ট হোলের উপর সে ঝুঁকে পড়ে একেবারে। অত না, অত কাছে নয়, কামড়ে দিতে পারে। এমনকি না কামড়ে একেবারে গিলে ফেলাও অসম্ভব নয়। বাহ, সার্সি রয়েছে না মাঝখানে। গোরা মোটেই ভয় খাবার ছেলে নয়। তোকে দেখলেই সুখাদ্য মনে করবে। তখন সার্সি ফার্সি ভাঙতে আর কতক্ষণ? মাঝখান থেকে আমরাও মারা পড়বো তোর জন্যই। মেজো মামাও সাবধান করতে চান। গোরা কিন্তু ততক্ষণে অতিথির সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেছে। সেদিন বিকেল থেকেই কেবিনের বাতাস দুর্গন্ধ হয়ে উঠল। এইবার কমে আসছে অক্সিজেন, বিষাক্ত হয়ে উঠছে বাতাস। এরপর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে আমাদের। তাহলে এক কাজ করা যাক, যত টিন বিস্কুট আছে সব খেয়ে শেষ করা যাক। এসো, খেয়ে দে, তারপর গলায় দড়ি দিলেই হবে। খাবি খেয়ে অল্পে অল্পে মরাচ্ছে, আত্মহত্যা করা ঢের ভালো। অতটা উপাদেয় না হলেও আরেকটা উপায় আছে এখনো। আমাদের দুধারেই কেবিন, উপরে আর নিচের তলাতেও। আপাতত দেওয়ালে এবং মেঝে ছেঁদা করে সেই সব ঘরের বিশুদ্ধ বাতাস আমদানি করা যাক। এ ঘরের দূষিত বায়ু সব দূর করে দিই, তারপর শেষে ছাদ ফুটো করলেই হবে। আপাতত এতেই এখন চলে যাবে দিন কতক। মেজো মামা স্বস্তির সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। শেষ পর্যন্ত ফুটো করতে হবে। গোরা বলে, আচ্ছা, তার চেয়ে আমরা জোরে জোরে নিঃশ্বাস ফেলি না কেন? তাতেও তো কিছু বাতাস বাড়তে পারে, কি বলেন? মেজো মামা কটমট করে তাকানোর দিকে। আমি কোনো উত্তর দিই না। এর পরের কদিনের ইতিহাস সংক্ষেপে এই। ঘরের বাতাস ফুরিয়ে এলেই এক এক ধারে একটা করে গর্ত বাড়ে। বাতাসের কমতি গর্তের বাড়তির দ্বারা পুষিয়ে যায়। গোটা জাহাজটা আমাদের ভাগ্যক্রমে এয়ার ওয়াটার টাইট ছিল বলেই এই বাঁচোয়া। শার্কটা গোরার রূপে গুণে মুগ্ধ হয়েছিল নিশ্চয়ই। সে কেবলই ঘুরে ঘুরে আসে। গোরা তার শার্ক বন্ধুর সঙ্গে আলাপ করে সময় কাটায়। ইতিমধ্যেই দুজনের বেশ ভাব জমে উঠেছে। সামুদ্রিক সব বিষয়কর্ম ফেলে ঘুলঘুলির কাছেই ঘোরাফেরা করছে শার্কটা। আর গোরার তরফেও আগ্রহের অভাব নেই। সুযোগ পেলেই সে সমুদ্রচর বন্ধুর আদর আপ্যায়নের কসুর করে না। বেশিরভাগ সময়ই ওদের মুখোমুখি দেখা যায়। মাঝে সার্সির ব্যবধান মাত্র। কোন দুর্বোধ্য ভাষায় যে ওরা আলোচনা করে তা ওরাই জানে কেবল। মেজো মামা একটার পর একটা বিস্কুটের বাক্স উজাড় করে চলেন, আর কারোর হস্তক্ষেপ করার জো নেই ওদিকে। মেজো মামার প্রসাদ পায় গোরা, আর কখনো সখনো নিজের প্রসাদের দু একটা টুকরো আমাকে দেয়। আমি হাঁ করেই থাকি। উঠে কি হাত বাড়িয়ে খাবার কষ্ট স্বীকার করার ক্ষমতাও যেন নেই আমার। গোরার ভুলবশত কচ্ছিৎ কখনো এক আধখানা যা গোফের তলায় এসে পড়ে, তাতেই আমার জীবিকা নির্বাহ হয়ে যায়।
শুয়ে শুয়ে প্রেমের মিত্তিরের বইখানা পড়ি। দুবার পড়ে ফেলেছি এর মধ্যেই, একবার শেষ থেকে গোড়ার দিকে, আর একবার গোড়া থেকে শেষের দিকে। এবার মাঝখান থেকে দুদিকে পড়তে শুরু করেছি যুগপৎ। কদিন এইভাবে কাটে জানি না। খাওয়া আর শোয়া ছাড়া তো কোনো কাজ নেই, শুয়ে পড়া আর শুয়ে শুয়ে পড়া। এমনি করে একদিন যখন বইটার দিক বিদিকে পড়ছি, এমন সময় অকস্মাৎ সমুদ্র তল যেন তোলপাড় হয়ে উঠল। আমাদের কেবিন কাঁপতে লাগলো, একটা গমগমে আওয়াজ শুনতে পেলাম। সন্ত্রস্ত হয়ে উঠে বসলাম আমরা। কি ব্যাপার? প্রশ্নের পর মুহূর্তেই পোর্ট হোলের ফাঁক দিয়ে সূর্যের উজ্জ্বল আলো আমাদের কেবিনের মধ্যে ঢুকলো। এ কি? এই আকস্মিক দুর্ঘটনায় আমরা সবাই চমকে গেলাম। ও ও ওই তো আকাশ, আকাশ! মেজো মামা চিৎকার করে আকাশ ফাটান। হ্যাঁ তাই তো, আকাশই তো বটে। ঘুলঘুলির ফাঁক দিয়ে দেখি রৌদ্র করোজ্জ্বল সুনীল আকাশ, নীলাভ শূন্যের তলায় দিগন্ত বিস্তার সমুদ্রের কালচে নীলে জল। আবার যে এইসব নীলিমার সাক্ষাৎ পাবো এমন আশাও করিনি। ভেসে উঠেছি আমরা, হ্যাঁ ভাসছি আবার। কিন্তু ভেসে উঠলাম কি করে? মেজো মামা অনেক ভেবে চিনতে বলেন, হয়েছে, ঠিক হয়েছে। জাহাজের খোলটা গেছে খসে, সেই সঙ্গে যত লোহা লক্কর ছিল সব গেছে জলের তলায়। তার জন্যই ওই বিচ্ছিরি আওয়াজটা হলো তখন। তাতেই বুঝেছিস গোরা? গোরা ততক্ষণে কেবিনের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারও আর্তনাদ শোনা যায় সেই সঙ্গেই। জাহাজ, মেজো মামা, জাহাজ এই দিক দিয়ে যাচ্ছে, দেখো এসে। এতদিনে ও একটা বুদ্ধিমানের মতো কাজ করে। হাফ প্যান্টের পকেট থেকে লাল সিল্কের রুমালটা বার করে নাড়তে শুরু করে দেয়। আমি ওটা ওকে একদা উপহার দিয়েছিলাম ওর জন্মদিনে। আমাদের নব জন্মদিনে সেটা এখন কাজে লাগে। রেঙ্গুন থেকে চাল বোঝাই হয়ে জাহাজটা কলকাতা ফিরছিল। যা হোক পাতালবাস হলো বাবা। উফ, 5 দিন তো নয়, 5 বছর। হ্যাঁ, পাতালে তো একদিন কাটলো, এখন হাসপাতালে কদিন কাটে সেই দেখার। যা বিস্কুট পেটে গেছে এই কদিনে, শুকনো বিস্কুট চিবুতে হয়েছে দিন রাত। গোরা বলে, বারে বিস্কুট বুঝি খারাপ? ও তো খুব ভালো জিনিস। বিস্কুট খেতে পেলে ভাত আবার খায় নাকি মানুষ? তাই বুঝি? গোরার মামা গুম হয়ে থাকেন। তার ভোট যে বিস্কুট আর গোরার পক্ষেই। বোঝা যায় বেশ। নোটে গাছতলার গল্পে আজকে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প পাতালে বছর 5। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে নরহরির স্যাঙ্গাত। আজ নরহরির চরিত্রে কিরণ পাল, হরেকেষ্ট এবং লেখকের চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর গল্প নরহরির স্যাঙ্গাত। টেলিফোনটা ঝনঝনিয়ে উঠল পাশের ঘরে। সবে মাত্র ভোর তখন। বিছানা ছেড়ে উঠতে তখনও আমার বেশ খানিক দেরি। তার উপরে কাল রাত্রে এক নেমন্তন্নে বেজায় খাওয়া দাওয়া হয়েছিল, বেশি একটু। তখনও তার রেশ কাটেনি। সেই অসভ্য সময়ে টেলিফোনের ডাকে লেপের মায়া কাটিয়ে উঠতে হলো। হ্যালো। কণ্ঠস্বরটা একটু কড়াই হয়ে গেল বুঝি। হ্যালো। নরহরির গলা কানে এলো, মিঠে হয়ে আর মোলায়েম হয়ে। নরহরি উঠেছে এত সকালে? তাজ্জব। কাল রাত্রে নেমন্তন্ন বাড়িতে এত বেশিও খেয়েছিল যে নড়াচড়ার শক্তি ছিল না ওর। নড়ানো চড়ানো শক্ত ছিল ওকে। পাতার থেকে তোল্লাতুল্লি করে ওকে রিকশায় ওঠানো হয়েছিল এবং রিকশা থেকে একরকম ধরে বেঁধে যেমন করে ক্রেন দিয়ে মাল তোলে জাহাজের,
ঠিক তেমনি করে ওর বাড়িতে ওকে তুলতে হয়েছে, ওহে শোনো, বললে নরহরি। এক বন্ধুকে আমি পাঠাচ্ছিলাম তোমার কাছে মানে? তোমার সঙ্গে প্রাতরাশ করতে। হ্যাঁ, কার বন্ধু? আমার আবার কার? ঘুমের জড়তা ভালো করে তখনও আমার কাটেনি। হরে কৃষ্ণ প্রতিতুণ্ডী, মোকাম জব্বলপুর। আজ সকালের গাড়িতে পশ্চিম থেকে তার পৌঁছাবার কথা, এই এসে পড়লেন বলে। আমাকে তো ভাই একটু জরুরি কাজে বর্ধমান যেতে হচ্ছে। হ্যাঁ, এই এক্ষুনি। কখন ফিরবো, এমনকি কবে ফিরবো তারও স্থিরতা নেই। ও তাই তোমার উপরেই তার দেখাশোনার ভার দিতে চাই। হ্যাঁ, তোমার মতো বন্ধু আমার আর কে আছে বলো? দাঁড়াও দাঁড়াও, আমাকেও যে আমারও যে গন্তব্যস্থল ছিল একটা, সুদূরতরই ছিল হয়তো আরো, কিন্তু চট করে সেটা মনে আসতে চায় না। আর সেই ফাঁকে নরহরি বাধা দিয়ে বলে ওঠে, জিওমেট্রি পড়েছো তো? মনে আছে নিশ্চয়ই, এ ফ্রেন্ড হুই ইজ এ ফ্রেন্ড টু আদার ফ্রেন্ড আর অল ইকুয়াল টু ওয়ান আনাদার। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে ওই রকমই কি একটা বলে যেন জিওমেট্রিতে। সে হিসেবে হরে কেষ্টকে তোমার আপন বন্ধু বলে গণ্য করতেও পারো, আমার আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি ছিল। কিন্তু সে কথা ভাষায় প্রকাশ করার আগেই নরহরি চেঁচাতে থাকে, ও ভালো কথা, তোমাকে জানানো দরকার কি? আমার বন্ধুটি হচ্ছেন পাক্কা নিরামিষাশী, 1 নম্বরের গোড়া যাকে বলে। মানে? তার পাতের গোড়ায় আমিষ কোনো দ্রব্য দেয়া তো দূরে থাক, মাছ মাংসের কথাই তার কাছে তুলো না। ভয়ঙ্কর প্রাণে আঘাত পাবেন তাহলে। আর হ্যাঁ, দেখাশোনার ভারই কেবল নয়, দেখানোর শোনানোর ভারও থাকলো তোমার উপর। কলকাতায় যা কিছু দ্রষ্টব্য আর জ্ঞাতব্য আছে, যে কদিন তোমার ওখানে থাকতে চান স্বেচ্ছায়, সেই সব দেখিয়ে শুনিয়ে এখানে ওখানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেড়াতে দ্বিধা করো না। আচ্ছা আসি, ট্রেন ধরার সময় হয়ে এলো তো আমার। ও তার ট্রেন আর আমার ট্রেন একই সঙ্গে ধরতে হবে কি না? হাওড়ার প্ল্যাটফর্ম থেকে তাকে তোমার ঠিকানায় রিডিরেক্ট করে দিয়ে তবেই আমার বর্ধমানের গাড়ি ধরা। আচ্ছা আসি, কিছু মনে করো না ভাই। হ্যালো। মনে কত কিছুই না করি, না করে পারি না, মনের দোষ নেই। বন্ধুর মন হলেও মানুষের মন তো, সামনে পেলে নরহরিকে চিবিয়ে খাওয়ার ইচ্ছাও হয় মনে। আগের রাত্রে ওই ভুরি ভোজনের পর কারোর বন্ধুর সঙ্গে অত সকালে প্রাতরাশ করতে আদেও আমার মেজাজ ছিল না। কিন্তু নরহরিকে পাল্টা টেলিফোন করতে গিয়ে আর তার পাত্তা নেই। ওর ঘর থেকে টেলিফোনের ক্রিং ক্রিং ঝংকার কানে আসে, কিন্তু ওর কোনো সাড়া পাই না। প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষিত ডুকরিং করণে, শঙ্করাচার্যের সেই অমর বাক্য স্মরণ করে তখন আমি অগত্যা চটপট হাত মুখ ধুয়ে প্রাতকৃত্য সেরে কাপড় বদলে তৈরি হয়ে পড়তে হলো। হরেকেষ্টবাবু কখন এসে পড়বেন বলা যায় না, কে জানে, হয়তোবা সূর্যের আগেই তার উদয় হবে পশ্চিমের থেকে। এবং কেবল প্রাতরাশি নয়, সারা দিন ধরেই কলকাতার 4 ধারে তার সঙ্গে রাসলীলা করে বেড়াতে হবে। আর ট্রামে বাসেও আজকাল যা রাস তা কহতব্য নয়, পদব্রজে ব্রজলীলা করতে হলেই আমার হয়েছে। বিষাক্ত মনে এই সব ভাবছি, এমন সময়ে সদর দরজার কড়ার আওয়াজ কানে এলো। দৌড়ে গিয়ে কপাট খুলতেই নরহরির বন্ধু ভজহরি, হরেকেষ্টকে দ্বার দেশে দণ্ডায়মান দেখলাম। জব্বা জাব্বা আটা জব্বলপুরের আমদানি, দেখলেই বোঝা যায়। আপনি? ও আপনি? কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো জানি না। ভদ্রলোকের গদগদ কণ্ঠ। আপনি আমার রক্ষণাবেক্ষণের ভার নিয়ে যে কি বিপদ থেকে আমায় বাঁচিয়েছেন কি বলবো। নরুটা যে কি গরু, কিসের তাড়ায় কোথায় যেন চলে গেল, কবে ফিরবে কে জানে। যাগে যেতে দিন, আপনি আমাকে আপনার নরুর তুল্য বিবেচনা করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নরু আদৌ না ফিরলেও আমার কোনো দুঃখ নেই, বরং আর সে নাই ফিরুক, আপদটা গেলে বাঁচি। তবে আপনাকে দেখে আমার কি যে আনন্দ হচ্ছে কি বলবো। দয়া করে পায়ের ধুলো দিয়ে ভেতরে আসুন। হ্যাঁ, আপনার প্রাতরাশ প্রস্তুত, একটু জলযোগ করে নিন আগে। আপনি চা খান তো? চা না কফি না কোকো কি? স্রেফ দুধ।
বলতে গিয়ে ভদ্রলোককে যেন একটু দ্বিধান্বিত দেখা গেল। মানে প্রাতরাশের কথাই বলছি, নইলে অন্য অন্য সময়ে অন্যান্য জিনিস খাই। আগে আমিও তাই। দুধের দ্বারাই আমার প্রাতঃকালীন জলযোগ। দুধের মতন জিনিস আছে, মানে জলীয় জিনিস। চাকরকে ডেকে বলে দিলাম আড়ালে, পোচ নয়, অমলেট নয়, মাছ ভাজা নয়, শুদ্ধ 2 গ্লাস দুধ, চা কফি কিচ্ছু না। টোস্ট 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 কি আমিষ বস্তুর মধ্যে ধর্তব্য? কে জানে, কাজ নেই। সন্দেহবশে টোস্টটাও বাদ দেওয়া গেল। অকারণে কারোর প্রাণে আঘাত দিতে আমার ভালো লাগে না। চা না খাওয়াই ভালো, ওটা শুনেছি বিষ তুল্য। বললেন হরেকেষ্টবাবু। হ্যাঁ জানি, তার চেয়ে চানা খাওয়া ঢের ভালো। ছানা খাওয়া আরো ভালো, কিন্তু তা এখন পাচ্ছি কোথায়? চানাচুর অবশ্যই পাওয়া যায় রাস্তায়, বিকেলের দিকে খাওয়াবো আপনাকে। দুধের গ্লাস আসতেই মুহূর্তের মধ্যে নিঃশেষ করে হরেকেষ্টবাবু বিচ্ছিরি এক ঢেঁকুর তুললেন। এক নিঃশ্বাসে যেভাবে কোঁতকোত করে সবটা গিলে ফেললেন, দেখলে অবাক হতে হয়। কেবল নিরামিষাশী বললে একে কম করে বলা হয়, কিছুই বলা হয় না। আসলে ইনি ঘোর নিরামিষাসক্ত। কিন্তু আমি তো আর অমন শক্ত নই, অতখানি শক্তি রাখিনে। কাজেই পাঁচন যেমন করে গেলে মানুষ, তেমনি করে একটু একটু করে চোখ কান বুঝে এক আধ ঢোক গিলেছি। হরেকেষ্টবাবু বিগলিত হয়ে বললেন, আপনি সত্যি একজন নিরামিষের ভক্ত বটে, সচক্ষেই তো দেখতে পাচ্ছি। এ যুগে এরকম দেখতে পাবো, কোথাও যে এ জাতীয় কেউ এখনো টিকে আছে তা আমার বিশ্বাস ছিল না। কিন্তু না, দেখলে আনন্দ হয়। যেমন করে রসিয়ে রসিয়ে অমৃতের মতো এক এক চুমুক মারছেন, না সত্যি আপনি দুগ্ধরসিক বটে। উচ্চ প্রশংসা লাভ করে দুধের বিতৃষ্ণা আমার আরো যেন বেড়ে গেল। পেটের ভেতরে কালকের রাতের মাংসরা ব্যা ব্যা আর ককর্ক নিজের নিজের জাতীয় ভাষায় আলাপ লাগিয়ে দিয়েছে বলে মনে হলো আমার। আমি গেলাস নামিয়ে রাখলাম। দুধ খায় বাছুরে। আরেকটা বিচ্ছিরি ঢেকুর তুলে মুখ বিকৃত করে বললেন হরেকেষ্টবাবু। হ্যাঁ, আমার চমক লাগলো হঠাৎ। দুধের মধ্যে আবার বাছুর আসে কোত্থেকে? না না না, আমি আপনাকে মিন করিনি, আপনার প্রতি কটাক্ষ করে কিছু বলছি নে। তাড়াতাড়ি বলে উঠলেন তিনি, আসলে গরুর দুধ তার নিজের বাছুরের জন্যই সৃষ্টি তো, তাই নয় কি? সেই কথাই আমি বলছিলাম। ও তা যা বলেন, আপনার আসার আগেই আমার আরেক গ্লাস হয়ে গেছে কিনা, পেটে আর জায়গা নেই। আহা, খেলেন না? তার আক্ষেপ হতে থাকে। যতটুকু দুধ ততটুকুই রক্ত যে। রক্ত জল করা কলকাতার দুধ কেনা। আমি বলি, রক্ত একেবারে জলবৎ, না খেলেও তেমন ক্ষতি নেই। দুগ্ধগ্রাস থেকে মুক্তি লাভ করে বেরিয়ে পড়লাম আমরা। কলকাতার রাস্তায় ইতনষ্ট স্ততভ্রষ্ট হয়ে বেড়াতে লাগলাম। পথে বিপথে চারদিকেই কত রেস্তোরাঁ, ক্যাফে আর কেবিন, কিন্তু সবখানেই তো মৎস্য মাংস ঘটিত ব্যাপার, কোথাও পা দেবার জো নেই। তার উপরে নিরামিষ আহারের উপকারিতা বিষয়ে হরকেষ্টবাবুর বক্তৃতা শুনতে শুনতে চলেছি। অগত্যা তার সহানুভূতি আকর্ষণ করতে আমিষ আহারের বিষময় ফল নিয়ে আমিও কিছু কিছু বললাম। আমিষ বস্তু হজম করতে যে পরিমাণ শক্তি যায়, ওই খাদ্য হতে সে পরিমাণ শক্তি আসে না। তার ফলেই আমিষাশীরা অল্প দিনে মারা পড়েন। এক কথায় আমিষ খাওয়া আর খাবি খাওয়া এক। অবশ্যই নিরামিষাশীরা বহুকাল বেঁচে থাকেন, কিন্তু মাছ মাংস ছেড়ে দিয়ে কিসের আশাতেই বা বেঁচে থাকেন কে জানে, কোন সুখেই বা আমি তাই ভাবি। কিন্তু মুশকিল হলো খাওয়া নিয়ে। কি যে তাকে খাওয়াবো আর কোথায় বা খাওয়ানো যায়? সত্যি কোথায় যে খাওয়া দাওয়া করি? মৎস্য মাংস বিবর্জিত একটাও পাকস্থলী তো কলকাতায় নেই, অন্তত জানাশোনার মধ্যে নেই আমার। কোথায় আমাদের নিয়ে যাই এখন? অবশেষে ভেবে দেখলাম ফলমূলই প্রশস্ত। মূল কোথায় মেলে জানি না, মূলর বাজারেই হয়তো বা, কিন্তু ফল ফল তো সর্বত্রই। প্রায় সব রাস্তার মোড়েই ফেরিওয়ালার হেফাজতে ছড়ানো রয়েছে ফল। ছড়ানো এবং ছাড়ানো বাতাবি লেবু, কমলা, কলা, পেঁপে, আনারসেরও অভাব নেই। পয়সা ফেললেই পাওয়া যায়।
তাই খাওয়া যেতে লাগলো হরদম, যখন তখন দুজন মিলে যত মেলে। সারা দুপুরটা এইভাবে ফলবান হয়ে লক্ষণ আর গাছপালার মতন বারংবার ফল ধরতে বাধ্য হয়ে বিকেলের দিকে হরেকেষ্টকে যেন একটু বেজার দেখা গেল। ফল খায় বাঁদরে। এই ধরনের একটা বিরূপ মন্তব্যও যেন ফসকে এলো তার মুখ থেকে। অবশ্যই সঙ্গে সঙ্গে তিনি শুদ্ধিপত্রে প্রকাশ করে দিলেন যে আমাদের নিজেদের প্রতি কোনো অবজ্ঞা তিনি দেখাচ্ছেন না। আসলে ফল তো গাছেই ফলে, আর বাঁদরদেরও সেই গাছেই বসবাস। কাজেই প্রথম ফলাওয়ের মুখে তাদের বরাতেই ফললাভ ঘটে থাকে। আমি বললুম, মা ফলেষু কদাচন, তাহলে আর ফলার করে কাজ নেই, খুব হয়েছে। মনে মনেই বললুম যদিও। এখন বৈকালিক জলযোগ কি করা যায়? এক পাঞ্জাবি দোকানে গিয়ে 2 গ্লাস, বেশ বড় বড় 2 গ্লাস লস্যি নেওয়া গেল। সেই ঘোল না খেয়ে হরেকেষ্টবাবু ঘাল হয়ে পড়লেন। অনেকক্ষণ পর দম নিয়ে তিনি বললেন, ঘোল খায় যত বোকায়। বলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কেন, খেতে কি তেমন ভালো না? আপনাদের পশ্চিমের মুলুকের মতো নয় বোধ হয়, হ্যাঁ, কিন্তু আমার তো বেশ খাসা লাগলো মশাই। খাসা বই কি, খুবই খাসা। খেয়ে বিশেষ তৃপ্তি পেয়েছি, তা বলাই বাহুল্য। আমাদের আমি বোকা বলছি তা ঠাউরাবেন না। বোকারা ঘোল খায় বলে একটা কথা ছিল না, কথাটার মানে কি আমি তাই ভাবছিলাম। হ্যাঁ, দুধের যত প্রকার অপভ্রংশ হতে পারে তার মধ্যে ঘোলটাই যে একমাত্র নয়, তাছাড়া ছাতার বাঁটও আছে, তবে ঘোলটাই সবচেয়ে অম্লমধুর আর বেশ সুস্বাদু। বৈজ্ঞানিকের ন্যায় আমি তাকে বোঝাবার চেষ্টা করি। দুধের ছানা অংশ থেকে ছাতার বাঁট তৈরি হয়ে থাকে, এ কথায় হরেকেষ্টবাবু তো হাঁ হয়ে গেলেন। বললেন, ছাতার বাঁট কিন্তু তেমন সুস্বাদু নয়। শিশুকালে আমি ঢের খেয়েছি মশাই, আমার বাবা তাই দিয়ে পিটতে নামায়, এখনো মনে আছে আমার। অবশ্যই ঘোল যেমন পেটে লাগে, ছাতার বাঁট তেমন নয়, ওকে বরং পিঠে লাগানো যায়। আমি অনুযোগ করি এবং পরবর্তী সুযোগে নরহরি আর ছাতার বাঁটকে দ্বন্দ্ব সমাসে নিয়ে আসা যায় কি না মনে মনে ভাবি। যাবতীয় দর্শন প্রদর্শন সমাধা করতে সন্ধে হয়ে গেল। ক্লান্ত হয়ে পড়লাম আমি। হরেকেষ্ট বললেন, আর একটা জায়গা দেখলেই তার হয়ে যায়। গুলুওস্তাগরের গলির যে বাড়ির একতলায় তিনি জন্মেছিলেন সেইখানটা। তার সেই স্বাদটাই বা না মেটে কেন? ঠিকানা বাতলে সেই জন্মস্থানে তাকে নিয়ে গেলাম। খুব বেশি খোঁজাখুঁজি করতে হলো না, কিন্তু জায়গাটা দেখে হরেকেষ্টবাবু ভারী বিচলিত হয়ে পড়লেন। সেই একতলাটা এখন একটা চপ কাটলেটের দোকান হয়ে দাঁড়িয়েছে দেখা গেল। এই ভেতরে গিয়ে দেখবার ইচ্ছা ছিল একবার, কিন্তু কি দুঃখের বিষয়। ভগ্ন কণ্ঠে তিনি আওড়ালেন, আসুন না, যাওয়া যাক, দেখতে দোষ কি, না খেলেই তো হলো। চলুন। ভেতরে গেলাম আমরা এবং একটা টেবিল নিয়ে বসলাম, ঠিক যেখানটিতে হরেকেষ্টবাবু স্বর্গচ্যুত হয়ে ইহলোকে প্রথম পদার্পণ করেছিলেন সেইখানে। দুটো লেমনেড নিয়ে তৃষ্ণা নিবারণ করা গেল। কেবল চপ কাটলেটই নয়, সবকিছুই ছিল হোটেলটায়। মাংসের কারি, কোরমা, রোস্ট, কাবাব, শিক কাবাব, দো পেঁয়াজি, পোলাও পর্যন্ত। সেই গন্ধে তো আমার জিভে জল এসে গেল। আর হরেকেষ্টবাবুর সেই গন্ধেই কিনা বলতে পারি না, চোখ লাগলো চকচক করতে। কেন যে মানুষ এইসব ছাইপাশ খায়, এই যত চপ কাটলেট খেয়ে কি সুখ পায় জানি না। বললেন হরেকেষ্ট, তাহলে একটা নিয়ে চেখে দেখা যাক না কেন? হ্যাঁ, বাস্তবিক অভিজ্ঞতা অর্জনে দোষ কি? সব রকমের অভিজ্ঞতা অর্জন করতে হয়, আসক্ত না হয়ে পড়লেই হলো। আমি বলি, আচ্ছা বেশ, অভিজ্ঞতা লাভের জন্য সামান্য কিছু খেয়ে দেখা যাক না হয়। একটা চপ আর একটা কাটলেট, তাহলে কি বলেন? নিশ্চয় নিশ্চয়, আরো দুটো বেশি করে নেওয়া যাক। আমি বা কেন অভিজ্ঞতা সঞ্চয়ে বঞ্চিত হই? হ্যাঁ, ও ভাই, এইদিকে এসো। হ্যাঁ, সায় দিয়ে বললাম আমি।
চপ কাটলেট এসে পড়ল। হরেকেষ্ট বললেন, ও জিনিস আর হাত দিয়ে ছুঁতে চাইনি, ছুরি কাটা আছে? ছুরি কাঁটাও এসে গেল, দুপ্রস্থই এলো। দুজনেই আমরা অভিজ্ঞ হতে লাগলাম। ওর ছুরি কাটা চালানোর কায়দা দেখে তো আমার তাক লেগে গেল। অবশেষে না বলে আমি পারলাম না। কিছু মনে করবেন না হরেকৃষ্ণ বাবু, নরহরির কথায় কিন্তু আমার সন্দেহ হচ্ছে, ঘোরতর সন্দেহ। সে আমাকে বলল যে আপনি নাকি মাছ মাংস স্পর্শ করেন না, কিন্তু ছুরি কাটায় আপনাকে যেরকম ওস্তাদ দেখছি। নরহরি বলল? নরহরি বলল এই কথা? হরেকৃষ্ণবাবু বাধা দিয়ে বললেন সবিস্ময়ে, না মশাই না, বরং মাছ মাংস ছাড়া আর কিছুই আমি ছুঁইনে। আপনি নাকি নিরামিষের ভীষণ ভক্ত, নরহরি আমায় বলেছে। আর বলেছে যে মাছ মাংসের কথা কানে তুললেও প্রাণে আপনি ব্যথা পান। তা কি তবে সত্যি নয়? হ্যাঁ। আর তারপরে দুজনে মিলে নরহরির যা একখানা শ্রাদ্ধ করা গেল, প্রাণ ভরেই করলাম। কোথায় নিয়ে এসো, নিয়ে এসো, সব নিয়ে এসো। শ্রাদ্ধ শান্তি সেরে তখন এক ধার থেকে চপ, কাটলেট, রোস্ট, কারি, কাবাব, কোরমা, দো পেঁয়াজি, মাছের পোলাও, মাংসের পোলাও, যা কিছু ছিল সেই হোটেলে সব সেই টেবিলে জড়ো হলো। শ্রাদ্ধের পরে নিয়ম ভঙ্গে লাগা গেল প্রাণপণে। তারপর খাওয়া দাওয়া শেষ হলে নুরুর বন্ধু হরুকেও তোল্লা তুল্লি করে রিক্সায় টেনে তুলতে হলো। হরেকৃষ্ণ বাবু উঠুন উঠুন। ঠিক আগের রাতের নরহরির মতোই অবিকল, সেই রকম কপিকলের মতো করেই আরেকটু আমাকেই টানাটানি করতে হলো। আমার অদৃষ্ট। চলুন আরেকটু। গুরু ভোজনের পরে গুরুতর পরিশ্রম আমার পোষায় না, কিন্তু করব কি? প্রতিতুণ্ডী মশাইকে তো গুলু ওস্তাগরের হোটেলে ফেলে আসা যায় না অধপতিত অবস্থায়। নরহরি যে আমার বন্ধু, আর ইনি যে নরহরির বন্ধু, ফলত উনি আর আমি এবং আমরা সবাই পরস্পর সমান এবং বন্ধুবৎ নই কি? জিওমেট্রিতে কি বলে থাকে?